ঠিক 5টা, আর 5টা মানেই ট্রাইব টিভিতে পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী। আর পঞ্চায়েত টু প্রধানমন্ত্রীর ষষ্ঠ পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে শাসক দল তৃণমূলকে এক হাত নিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বললেন রুদ্রনীল, শুনুন। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভবিষ্যৎ সম্পর্কে কি ধারণা তোমার? 18তে যেটা করেছিল সেটা ধরে রাখতে পারবে, না কমবে, না বাড়বে? যা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, মানে যেমন আগে প্রেম হতো, এখন বিভিন্ন রকম অসুবিধা বেড়ে যাওয়াতে প্রেমের পরিবেশ তৈরি করতে হয় বা প্রেম করতে হয়। ঠিক তেমনই আগে ইলেকশন হতো, আগে ভোট পড়তো, এখন ভোট পড়ানো হয় বা ইলেকশন করানো হয়। ঠিক তেমনই পদ্ধতিগত তফাৎ তো ঘটছেই পরিবেশের সঙ্গে সঙ্গে, এবং আমরা যে নবনাটক দেখতে পাচ্ছি, আমাদের মাননীয় নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেই যে ভদ্রলোক এসেছেন, উনি কি একই সঙ্গে অনুপ্রাণিত এবং গৃহপালিত? না, আমি একদম বিশ্বাস করি না। দেখুন, একজন অনেস্ট দালাল, তাকে অনুপ্রাণিত বা গৃহপালিত বলে ছোট করার কোনো কারণ নেই। দালালের সম্মানে একজন দালালকে সম্মান দেওয়া উচিত। যদি এটাকে আপনি ব্রোকার বলেন, দেখবেন ওনার মনে হবে কোট পরে বসে আছে। তো দালালকে ছোট করা উচিত নয়। হঠাৎ করে একজনের পদ ঘোষিত হলো, ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পরের দিন থেকেই যে নমিনেশন, সেটাও তার ঠিকুজি গোষ্ঠী ঠিক করা ছিল, এবং তারপর পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গের অশান্ত রক্তপাত, ইতিহাসে প্রমাণিত জায়গাগুলো কি কত প্রাণ ঝরেছে, সোনামণি সবই জানতেন। তারপরেও তিনি চিহ্নিত করতে পারলেন না, ভেবেই গেলেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু মনে করাতে লাগলেন, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক যারা দল রয়েছে বা সাধারণ নিরপেক্ষ মানুষ রয়েছেন, তারা যে আশঙ্কা করছিলেন, এই সবটাই কিন্তু আমাদের শেষ ভরসা। কারণ পশ্চিমবঙ্গে বিরোধীদের কণ্ঠস্বরে নিরপেক্ষতার সঙ্গে সংবিধান আইন বাঁচাতে অতন্দ্র প্রহরীর মতো কোর্ট দাঁড়িয়ে রয়েছে, যা সত্যি হওয়া উচিত ছিল না। কারণ কোর্টের অনেক ব্যস্ততা, এই দিকটার জন্য তো সরকারকে আনা হয়েছে। তো যাই হোক, তাও কোর্টকে ব্যবস্থা নিতে হলো, কোর্ট মনে করালো পেলবতার সঙ্গে। তারপর এই দালাল সিনহা তিনি আবার ভুলে গেলেন, মানে পার্টি অফিস থেকে যা অর্ডার আসছে শাসক দলের, উনি সেই মোতাবেক চলছেন। এবং যেহেতু উনি জানতে বা বুঝতেও পারলেন না খোকন সোনা, যে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় রক্তপাত হয়েছিল, কত জায়গা কিভাবে হয়েছিল, সেটাও যখন বুঝতে পারলেন না, তখন কোর্ট বাধ্য হয়েই বলল, যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না হয়, কোনো দলের কোনো সমর্থক তার যাতে না রক্ত ঝরে, যে কোনো দলেরই পক্ষের ভোটার যেন তার ভোটটা সুনিশ্চিতভাবে দিতে পারেন, সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর তিনি বললেন মোতায়েন করতে। তারপর সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে 22 কোম্পানি দায়িত্ব রাজ্যপাল এড়াতে পারেন নাকি? প্রথম কথা, উনি ফিরিয়ে দিয়েছিলেন ওনার নাম, তারপরে আরও দুটো নাম চাওয়া হয়। একটা অজিত রঞ্জন বর্ধনের নাম যায়, উনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদমর্যাদা, আর এম ভি রাওকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি, ভদ্রলোক, কোনো ক্রেডেনশিয়ালগত কোনো সমস্যা নেই, অনুপ্রেরণার একটু কম। তা উনি আবার রাজীব সিনহাকেই তো নিয়োগ করলেন কেন? এখন তিনি হাইপার বলে যদি কথা বলেন, সিজারের পত্নীকে সব কিছুর ঊর্ধ্বে থাকা উচিত। আমার তো মনে হয় যে গভর্নরের অ্যাক্টিভিটি, আই হ্যাভ আ গ্রেট ডাউট, হোয়াট ইজ ই ডুইং, হোয়াট ইজ ই প্ল্যানিং টু ডু, কি চান? না, যেহেতু হাইপার বলে কথা বলেন না, প্রথমত আমি যেহেতু নিজে রাজভবনের পায়রাটা নই, যে গেট ছাড়াও উড়ে গিয়ে আমি রাজভবনের ঘরে ঢুকে যাব, বা মালিও নই যে ফুল ফোটাবো। আমার
আমার নিজের মনে হয়েছে যে ওনাকে প্রথমে যেভাবে হাতে খড়ির পদ্ধতিতে অ আ ক খ যেভাবে তাকে বর্ণমালা শেখানো হয়েছে, তারপর কিন্তু আবার নিজের অক্ষর জ্ঞানে, মেধার অক্ষর জ্ঞানে তাকে আবার পরিপুষ্ট হতে, নিজেকে সেম ফর্মে নিয়ে আসবার জন্য একটু তার সময় লাগছে। তবে এটা ডেফিনেটলি ভালো যে পদক্ষেপটা নিয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রক্তপাতের বিরুদ্ধে, সেই পদক্ষেপ দেরিতে হোক, আলতো করে হোক, তাহলেও কিন্তু সেটা অবশ্যই প্রশংসার তো দাবি আমি রাখি। যতদূর জানি গভর্নর মাঝে দিল্লি গেছিলেন, সেখানে এক প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হন, বাট হি ওয়াজ ডিনাইড অ্যান অডিয়েন্স। তাকে বলা হয় ইউ গো টু ওয়েস্ট বেঙ্গল, দেখুন বাংলায় কি হচ্ছে। দেন ই কেম ব্যাক। তারপরে ওনার ভাঙড়, ক্যানিং সফর, হসপিটাল সফর, হাইপার বলে বিবৃতি। অনেকে বলেন যারা আন্ডারস্ট্যান্ডিং আছে ওনার তৃণমূলের সঙ্গে, উনি মুখে যতটা বলেন কাজে ততটা ঠিক করেন না। জগদীপ ধনকরের সঙ্গে এটাই ওনার পার্থক্য। দেখুন, যারা পশ্চিমবঙ্গে ওনাকে পাঠিয়েছেন, তো তারাই এই বিষয়ে কথা বলতে পারবেন যে সুচিন্তিতভাবে পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিক হিংসায় পরিপুষ্ট একটা রাজ্যে তৃণমূলীয় যে সন্ত্রাস এবং পরিকাঠামো একটা সিস্টেম বলে দলীয় এবং সরকারিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেখানে চুরির সঙ্গে প্রশাসনিক পদে থাকা লোকজনকে ইনভলভ করে নেওয়া হয়েছে এই করাপশন সিস্টেমটার মধ্যে। তো সেখানে কিন্তু যে কোনো বড় দায়িত্বে কেউ এলে তাকে অবশ্যই এগুলো সম্পর্কে যথেষ্ট ক্লাস করিয়ে তারপর কাউকে পাঠানো উচিত যে এইবার আপনার কাজটা নিরপেক্ষতার। কিন্তু এই ক্ষেত্রে যারা পাঠিয়েছেন, মানে সমগ্র কেন্দ্রীয় স্তরে যারা এগুলোর নির্ধারণ করেন, তারা সবাই মিলে যে একসঙ্গে উবু হয়ে বসে এই ক্লাস নিতে বসেছেন তা এমন নয়, কেউ থাকেন এই ব্যাপারে। তো সেই ক্ষেত্রে বোধহয় উনি যতটা নরম সরম মানুষ বলে মনে হলো, আর একটু কড়া লোককে না, অবাধ্য ছাত্রকে না কোথাও একটু কানমলা দিতে হয়। তো এবার মাস্টারমশাই যদি এই প্যাপ করে, তো এ বাচ্চা দুষ্টুরা পরিষ্কার কারুর জামায় কালি ছেটাবে, কারুর জামায় থুতু দেবে, কাউকে খিমচে দেবে, এগুলো হবেই। তো এই প্যাপে হয় না। তো উনি একটু এই প্যাপে দেখছিলাম প্রথম দিকে দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদের বকছিলেন, যারা হত্যালীলাকে সংগঠিত করে, মানে মাটি মানুষ, মানে মায়ের সন্তান কাড়ে, মাটি চুরি করে, মানুষকে রক্তাক্ত করে। তো এই হেন একটা সিস্টেমের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করতে, সংবিধানকে রক্ষা করতে আর একটু মজবুত লোক বা মজবুত লেসন পাওয়া মানুষ এলে বেটার হতো। তবে যাই হোক, একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে শয়তানের খেলা, এবিস প্লে, মানুষ রক্ত নিয়ে যেটা ভাঙড়ে হলো, উনি তো পৌঁছে গিয়েছিলেন। তো আমরা ভালো লাগলো। তবে এটা আগে হলে হয়তো এই 9টা প্রাণের জায়গায় কিছু প্রাণ অন্তত বেঁচে যেত। এই যে এত কেন্দ্রীয় বাহিনী, আমি বিশ্বাস করি নির্বাচন অবাধ নিরপেক্ষ হওয়া উচিত, সবাই বিশ্বাস করে, আমার বিশ্বাসটা কোনো এক্সেপশন নয়। যা কেন্দ্রীয় বাহিনী রিকুইজিশন দিয়েছে নির্বাচন কমিশন দুগালে থাপ্পড় খেয়ে, এত অল্প সময়ের মধ্যে এত কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে আগে 22 কোম্পানি অ্যালট হয়েছে, আরও 315 কোম্পানি দিলাম, 337। নির্বাচন কমিশন চেয়েছে 822। তোমার যদি 2013-র কথা মনে হয়, 5 দফায় ভোট হয়েছিল, 262 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল। প্রথম দফায় 150 কোম্পানি ইউজ হয়, 102 কোম্পানি রিজার্ভে থাকে, তাদেরকেই আবার পরবর্তীকালে স্টেপে গড়িয়ে করা হয়। একই, মানে নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য যতটুকু দরকার তাও হয়নি, দ্যাটস আ ডিফারেন্ট কোশ্চেন। তো তোমার কি মনে হয় যে এক দফায় নির্বাচন করা প্রহসন, এটাকে কয়েক দফায় ভাগ করতে হবে, যেটা পশ্চিমবঙ্গে হয়ে আছে? আমার
সামান্য এক্সপিরিয়েন্স থেকে যেটা বলে যে এই এক দফায় এই হঠাৎ করে নমিনেশনের ডেট ফিল আপ কতদিন ধরে হবে, মনোনয়নপত্র কতদিন ধরে জমা পড়বে, এই রাজীব সিনহার হঠাৎ রিক্রুটমেন্ট, তার হঠাৎ এই ঘোষণা, এই প্ল্যানটা বহু আগে থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুরির যে কাদা কালি তারা গায়ে মেখেছেন, সেখান থেকে তারা জানেন যদি নিরপেক্ষ একটুও ভোট হয় তো তাদের কপালে দুঃখ আছে। সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে তারা ঠকিয়েছেন, তাদের কিছু ইমাম, দাড়িতে রং করা কিছু ইমাম আছেন, তাদের দিয়ে তাদের বিভিন্ন সুবিধে যেহেতু এরা একটু কলোনিয়াল নেচারে থাকার প্রবণতা হয় এবং একজন যদি কিছু বলেন আর একজন খুব সহজ এবং সরলভাবে কোনো যুক্তির মধ্যে না গিয়ে সেটাকে বিশ্বাস করতে ভালোবাসেন। এটা যেখানেই যারাই সংখ্যালঘু থাকবেন না কেন, তবুও সংখ্যালঘু এই কথাটা বলতে আমার মনে হয় যে আমরা ভুল কথা বলি। 5% বা তার আশপাশে হয়ে গেলেই সংখ্যালঘু হয়, কিন্তু এখন যেভাবে 30% চলে এসছে, আমরা এটা বলতে কোনো জেলায় তো তারা সংখ্যাগুরু। তো আমার তাই মুসলমান সম্প্রদায়ের যারা আমাদের ভাই বোন বন্ধু যারাই রয়েছেন, তারা কিন্তু কেউ সংখ্যালঘু নয়, বলতে হয় তাই বলে আর কি। তো তাদের একটা বড় অংশ কিন্তু যারা এই শিক্ষিত, সচেতন, লজিক্যাল যারা হয়েছেন, তারা কিন্তু তৃণমূলের এই খপ্পর থেকে বেরিয়ে চলে গেছে। ভোটার আপনার যাই থাকুক না কেন, ওই যেখানটায় গিয়ে আপনি বোতাম টেপেন কি করে যে আওয়াজটা হয়, ওইটাই হচ্ছে প্রথম আসল যন্তর মন্তর ঘর। ওইখানে আপনার দলের হয়ে যারা বসছেন, তার বাবা এবং মাকে কে ছুরি ধরে রেখে দিয়েছে, তাই ওইখানে বসে ছেলেটা বলতে পারছে না যে না এটা জালি ভোট, মিথ্যে ভোট। সেই কারণটাও কিন্তু বোঝবার ছিল, যেটা ভবানীপুরে করা হয়েছিল। যারা বসেই ছিলেন তাদের জীবন জীবিকা শেষ করে দেয়। কেউ হয়তো বাজার বিক্রি করতেন, কারোর হয়তো সামান্য একটা এগরোলের দোকান ছিল, কেউ চাউ বেচতেন, কেউ ছোটোখাটো রাস্তায় দোকান লাগাতেন। দেখুন, সক্রিয় রাজনীতিতে মিছিলে কিন্তু যে কোনো দলেরই তারাই সবথেকে বেশি এগিয়ে যায় যাদের হাওয়াই চটিতে সেফটি পিন দেওয়া থাকে। আমি মাননীয় শ্রদ্ধেয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 5,500, 6,000 বা 10,000 টাকা দামের হাওয়াই চটির কথা বলছি না, দামি। আমি বলছি 150 থেকে 150 টাকার মধ্যে যে হাওয়াই চটিগুলো গরিবরা পড়েন, যেগুলো আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরতেন, আমি সেই হাওয়াই চটির কথা বলছি। যারা হাঁটেন তারাই কিন্তু ভাবেন যদি কেউ আসে, যদি এরা আসে, তাহলে বোধহয় আমার পেটে একটু ভাত আসবে। তো যাই হোক, এই পুরো মানুষগুলোকে থ্রেটের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, ফলত সুষ্ঠুভাবে ভোটটা হয়নি। এবং কাউন্টিংয়ের সময় যারা প্রিসাইডিং অফিসার বা যারা কাউন্টিং অফিসার ছিলেন, তারা অধিকাংশ ক্ষেত্রে তো সরকারি লোক ছিলেনই না। আমি জানি না এরপরে কেন এই কাউন্টিংগুলো হয়ে গেল। যে জায়গাতে আমরা দেখেছিলাম যে সিসিটিভি ক্যামেরার সামনে কাগজ মেরে দেওয়া হচ্ছে, সেগুলো কি করে কাউন্ট হওয়ার মতো বুথ হলো জানি না। তো যাই হোক, ভবানীপুরে যে ঘটনা ঘটেছিল আগে, তাতে আমি জিতেছিলাম, আসলে জিতেছি। ফলাফল ঘোষণার কায়দাবাজি যেভাবে, কিন্তু পরে এর পরের গণনাতে বেশ কয়েকজন আমাদের বিজেপির বিধায়কও পরে জিতে বেরিয়ে এসেছিলেন, তাই না? তো এটা একটা খেলা, এটাকে করাতে হয়, মানে শুনতে এরা মনে হচ্ছে, কিন্তু ভোটার থাকলেই হয় না। তৃণমূল খুব যত্ন করে তৃণমূলের বিরুদ্ধে যে পাড়াগুলো রয়েছে, যেখানে তারা অন্যায় দুর্নীতি চুরি করেছে, সেখানে ডিম করে একটা বোম ফেলে দিল। ব্যাস, বাবা সঙ্গে সঙ্গে পিঙ্কি, বাবলু, ভোটে বেরোতে হবে না, টিভি দেখো বলে সে ঘরে ঢুকে গেল। আর ওদের ভোটার রেডি রয়েছে যারা বোমটা ছুঁড়ছে, তারা গিয়ে ঢুকলো, প্লাস ওখানে পছন্দ মতো ভোট টিপলো। আর যে প্রিসাইডিং অফিসাররা রয়েছেন, পুলিশ এবং সরকারি কর্মচারীদের ট্রান্সফারের ভয় এবং প্রমোশনের লোভ দেখিয়ে বউ বাচ্চা ছেড়ে কোথায় গিয়ে সুন্দরবনে বাঘের ডাক গুনতে হবে, সে বেচারা ওই অন্যায়টা করতে বাধ্য হচ্ছে। বাট আই ডু বিলিভ কি এটা বেশি দিন নয়। আমি নিজে গভর্নমেন্টের সঙ্গে সর্বোচ্চ চেয়ারে বসে আমি বছর 6 তো কাজ করে এসেছি। তাই পুলিশ মহলের প্রচুর মানুষ রয়েছেন যারা অনেস্ট, সরকারি
লোকজনও রয়েছেন আইএস, ডাব্লিউবিসিএস, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখেন এবং তারা বলেন যে এই পাপ করতে ভাল লাগছে না, ভিআরএস নিয়ে নেব। সো তার তো একটা এফেক্ট ডেফিনেটলি পড়বে এবং তৃণমূল সেই জন্যই ভয়টা পাচ্ছে। কিন্তু ওরা বলছে প্রতিটা মানুষকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিলেও ওরা জিতবে না, তার কারণটা বলছি, দেখুন সেটা হচ্ছে যে চুরির যদি বিশ্ববিদ্যালয় হয় তো ডেফিনেটলি সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কাটা উচিত। এই মানুষটাই ছিলেন তো সততার প্রতীক, তো এই মানুষটাই হয়ে গেছেন পরিষ্কার অসততার একটা বড় পরাকাষ্ঠা হয়ে গেছে। যারা অন্যায় করে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাদের নেতাদের, তিনি তার জন্য চোখের জল ফেলেন। আর যারা পড়াশোনা করেছে তাকেই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে, রাস্তায় বসে আছে 6-8 বছর ধরে, সেই ছেলে মেয়েগুলোর কাছে তো আমি ঘন ঘন যেতাম, মানে তাদের হয়ে একটাও কথা উনি বলেন না। উনি অনুব্রতকে বীর বলেন, ঠিক আছে। কেউ কেউ বলতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি টাকা এসে পৌঁছতো না, বীরভূমের টাকা কোনো একটা কোড নাম ছিল, মুড়ির টিন না মুড়ির কৌটো, তো সেই নামে টাকা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকাল পিকে হয় না, টি সিরিজ ভার্সন লোকাল, তো তিনি নাকি ওই জন্য অনুব্রতকে গালাগাল দিতেন। দেখবেন ভোরে মনে করে, প্রত্যেকটা লোক মনে করতে পারছে। যখন অনুব্রত বাবু ঝামেলায় পড়লেন সেই সময় কুণাল ঘোষ কী জানি কেন খিস্তি করতেন ওনাকে, অকাল মাথা মাথা অনেক বলে করতো আর কি। তো এগুলো ওই লোকে বলে যে নাকি পরিষ্কার ওই মুড়ির টিনের টাকা পয়সা বেচারা অভিষেকের কাছে পৌঁছতো না। কী করবে, এটা উঠতি ছেলে, এমনি আমাদের তো উঠতি ছেলেদের খরচ থাকে দেখুন, হয় না? তো সেই জন্যেই এই সমস্ত হয়েছে। তো যাই হোক, যে সিস্টেমটা এরা তৈরি করেছে দুর্নীতির, তা পৃথিবীতে বিরল। তারা অপশান 1 অপশান 2 জায়গা থেকে প্ল্যান রেডি। আচ্ছা, রাজীবকে যদি পাল্টে দেয় তাহলে কোন নির্জীব আছে, সব রেডি কিন্তু আগে থেকে। তারা জানেন যে কোন কোন একটা চোর যখন চুরি করতে ওঠে সে কিন্তু বিভিন্ন রকম প্রিকশন নিয়ে বেরোয়। আমি গ্রিল ধরে উঠবো, যদি গরম জল দিয়ে দেয় তাহলে বার্নার লেগে দেয়, ঠিক আছে। আচ্ছা, যদি ছাদের পাঁচিল ঘুরে পড়ে যায় তাহলে নাইলনের দড়ি বেঁধে বেঁধে রক ক্লাইম্বিংয়ের মতো করে উঠবো। তো ওদের এই প্রত্যেকটা সিস্টেম করা যায়। দেখতে পাচ্ছি না, বিডিওকে পাওয়া যাচ্ছে না খুঁজে, ভুয়ো প্রার্থীর নাম ফাম মোজামিল দিয়ে বিডিও বাড়ি থেকে হাওয়া। তো প্রশাসনিক স্তরে এরা যেটা করছে, আর খুব ইন্টারেস্টিং কথা, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ ন্যায্য ডিএ চেয়ে রাস্তায়, দেখুন পুলিশ নামছে না, যে পুলিশ ডিএ পায় না। তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে তৃণমূলের হয়ে গিয়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন জেলা থেকে গরু, কয়লা, বালি, ছারপোকা, বাদুড় ফাদুড় যা ফা মেরে পয়সা রোজগার করতো। তা সত্যিই তো পুলিশের জিপে করে এসে পৌঁছবার জন্য পুলিশ লভ্যাংশ পায়, সেই লভ্যাংশ পায় বলেই তো সে আর ডিএ চাইছে না সামান্য পয়সার। এটা তো সামান্য পয়সা তার কাছে, নাহলে তো লজিক্যাল তো পুলিশেও ডিএতে নামতো। পুলিশের থানায় যে জিপগুলো চলে সেই তো তেল কারা দেয়, এলাকার কোন ব্যবসায়ীরা দেয়? ক্ষমতা তো নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তো নভেম্বরেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন, নভেম্বর ডিসেম্বরে বারবার বলেছেন যে সরকারের কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা নেই। উনি নিজেই বলেছেন, আমি আপনি বলেছি এমন নয়। সো তারা যে পরিকল্পনাটা করেছেন, এই কেন্দ্রীয় বাহিনী এলেও তাহলে কি করা যায় সেই পরিকল্পনার 3-4টে ব্লুপ্রিন্ট রয়েছে। যদি কেন্দ্রীয় বাহিনীকে আমরা কোনোভাবে ম্যানেজ করতে না পারি, দেখুন খুব সুন্দরভাবে তারা এই যে ওই কী যেন বলে না, ওই ভেলিগুড়ের ডালার মতো যেগুলো ইয়ে করে, ওই সিভিক পুলিশ না কী সব করেছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় সভাপতির এই মুহূর্তে প্রোটেস্ট করা উচিত যে কেন্দ্রীয় স্তরের বাহিনীর পোশাকের ডিজাইন যা, শুধুমাত্র কালারটাকে একটুখানি পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গের এই সমস্ত ভেলিগুড়ের ডেলা এলেবেলে যেগুলো, যাদের একদম কোর্ট থেকে নির্দেশই রয়েছে যে আইন সংক্রান্ত কোনো কাজের মধ্যে তারা ঢুকতে পারবে না, তাদের জামার ডিজাইন করে দিয়েছে। ধরাও পড়েছিল যে পুলিশের হুবহু পুলিশের পোশাক তাদের পরিয়ে দেওয়া হয়েছে। তো কীভাবে ভোটটা লুট করা যায় সাধারণ মানুষকে ভোট না দিয়ে, এবার কি রোখার মতো জায়গায় আছে বিজেপি বা বিরোধীরা? দেখুন, বিরোধীরা মানসিকভাবে তো ডেফিনেটলি প্রস্তুত এরা রোকবার জন্য, এবং যেটা সবথেকে বড় কথা যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আগে বিভিন্ন রকম বাঁকাটারা কথাবার্তা বলতেন, তো তারাও কিন্তু সাইকোলজিক্যালি একটা প্রস্তুত যে এবার যদি ধাক্কা না দেওয়া যায় তো তাহলে এর থেকে খারাপ অবস্থা হবে। কালকে এসেই বলে দেবে ছেড়ে দে, বাড়ি ফাড়ি ছেড়ে দে, আমাদের পার্টি অফিস করবো।